এই যে একটা চিন্তা করছো যে রিকেট শেয়ার দরের কি অবস্থা, আমাদের আমাদের কেমন, আমাদের মানে প্রিভ্যালেন্স রেট কেমন, কতটুকু আছে, এটা চিন্তা করলে একটু স্টাডি করা একজন ডিপার্টমেন্টকে অনেক অনেক ভালো বলবেন। আচ্ছা, একটা জিনিস জানেন যে আমরা তো জানি যে রিকেট শেয়ারগুলো ডায়াগনোস করতে গেলে যে ওয়েলফেয়ার ইজ টেস্টেড টু নট স্পেসিফিক টেস্ট, তাই না? নট স্পেসিফিক, ভেরি মাচ নট স্পেসিফিক। মেডিকেল কলেজ আমরা তো চিন্তা করবো স্টাডি করার সময় যে আমি কোনো হেল্প নিতে পারি কিনা আশেপাশে কোনো ইনস্টিটিউট। যেমন আমি বি ভাইরাসের ডিএনএর উপর স্টাডি করছি, আমাদের মেডিকেল কলেজ স্টাডি হয় না করছি। আমি কিন্তু এক ইউনিভার্সিটির সাথে এক ইউনিভার্সিটি ওরা কিন্তু ওই যে রিসার্চ অ্যাক্টিভিটি অনেক আগে আসছে, অনেক আগে ওদের সাথে কিন্তু আমি অনেকগুলো স্টাডি করছি। স্টাডি করার পর আমাদের স্টাডির মানটা অনেক ভালো ছিল। সাথে মেডিকেল কলেজে যোগাযোগ করছে, বাংলাদেশের মেডিকেল কলেজে পিসিআর করা যায় কিনা, মেডিকেল পিসিআর হয়, রিকেশন পিসিআর হয়, ইভেন ওরা কিন্তু রিকেশিয়াল স্যাম্পল কিন্তু জাপানেও পাঠায়। জাপান পাঠায় কিন্তু পিসিআর করে শুধু রিসার্চ পারপাস না, ডায়াগনস্টিক পারপাস। আচ্ছা আচ্ছা, স্যার প্রাইমারটা অ্যাভেলেবল না, যারা রিসার্চ করে যখন থিসিস করে তখন প্রাইমারটা স্যার প্রফেসর কোবাশি স্যাফরন ইউনিভার্সিটি থেকে পাঠানো, তখন স্যার ওটার উপর কাজ হয়। অন্য সময় স্যার এটা অ্যাভেলেবল না। একটা জিনিস আমি একটু জানার জন্য যে তুমি তো স্টাডিটা করছো ফিব্রাইল পেশেন্টের জন্য, আসলে আমরা ফিব্রাইল বলতে কি বুঝি আর জ্বর বলতে কি বুঝি? আসলে ফিব্রাইল এবং জ্বর কি একই নাকি? আমি স্যার ফিব্রাইল পেশেন্ট বলতে আমরা জ্বর জ্বর ভাব এটা বুঝি, এটা ফিভার বলতে আমরা কি বুঝি? সরি, ফিব্রাইল মানে ফিব্রাইল জ্বর, আর ফিভারিশ মানে জ্বর জ্বর। এখানে ফিব্রাইল বলা হচ্ছে যারা জ্বর নিয়ে আসছে তাদের। আমি আমার ছোট ছোট দু একটা প্রশ্ন, এই স্পটেড ফিভার হয় কেন, এটা স্পটেড ফিভার হয়? এক, দুই নাম্বার হলো আমাদের দেশে টিক্স কি খুব কমন? খুব বেশি কমন। টিক্স কারা? টিক্স হচ্ছে ওই ইনসেক্ট লাইক জিনিসগুলো যেগুলো অন্য আরেকটা অ্যানিমেলের উপরে বাঁচে, যেমন তারা গরু, ছাগল, কুকুর, বেড়াল এগুলোর উপরে থাকে, সেখান থেকে তারা ব্লাড সাক করে এবং তারা থাকে, এবং ওই সময় তারা ডিজিজটা ট্রান্সমিট করে। আমাদের দেশে এই টিক বর্ন ডিজিজগুলো কি করে হয়? আমরা তো তেলে পোকা ছাড়া আর কিছু দেখি না, আর ছাড় পোকা। তো তেলে পোকা, ছাড় পোকা, these are not ticks, these are insects। তাহলে পরে আমাদের এই যে টিক্সের এতটা প্রবণতা কি করে হলো? এটা মানে আমি না নিড টু নো। যেমন এগুলো হার্ড টিক্স, হার্ড টিক্স এগুলো সাধারণত হরিণে থাকে, তারপর কুকুরের মানে ডগসে থাকে, বিভিন্ন পেট অ্যানিমেলসের উপরে তারা থাকে অ্যাডহায়ার করে, সেখান থেকে তারা ব্লাড সাক করে এবং এই ডিজিজটা ট্রান্সমিট হয়। কিন্তু আমরা কি করে, আমাদের দেশে এটা এত পজিটিভ হয়? আরেকটা জিনিস তুমি দেখাইছো যে মেইলে অনেক বেশি সিবিএমসিবির স্পেসিমেন, ওইটা হলো অন্যান্য জায়গায় তুমি দেখাইছো বোধহয় 61%। আচ্ছা, প্রিভিয়াস স্টাডিতে তাহলে মেলে প্রিডোমিনেন্ট কেন? মানে আমি দুই তিনটা প্রশ্ন করলাম যেগুলো, সেগুলো আসলে ভেরি পার্টিনেন্ট ইন দি সেন্স আমাদের দেশে এটা ঠিক আসবে বলতে। আমরা অত গরু, ছাগল, হাঁস, মুরগি পালি, কিন্তু তাদের সংস্পর্শ আসি না, আর টিক্স তাদের উপরে থাকে কিনা এটাও একটা কোয়ারি। তাহলে তুমি আমাদের দেশে এই টিক্স বর্ন ডিজিজগুলো এত কমন হচ্ছে কেন? আর একটা বলে ফেলি, সেটা হচ্ছে এখন ডায়াগনোসিসের পরে সাধারণত আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি এগুলো, এবং ডক্সিসাইক্লিন দিয়ে ভালো হয়। ডক্সিসাইক্লিন সবাইকে দেওয়া যায় না, যার জন্য WHO নতুন করে স্টাডি করে দেখাচ্ছে যে সিপ্রোফ্লক্সাসিন কাজ করে, এবং ইভেন বলছে যে অ্যাজিথ্রোমাইসিনও কাজ করে। সুতরাং আমাদের শুধুমাত্র ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিনের উপর নির্ভরশীল না হলেও চলবে, তবে অন্য থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন তেমন কোনো ইফেক্ট নেই। আমার মনে হয় টিক্সটাকে একটু ক্লিয়ার করা উচিত। স্যার, এটা
আসলে টিকটা তো আমাদের দেশে কমনলি এটা আর্থ্রোপড না, এটা ভেক্টরটা যেটা, কিন্তু ডিজিজটা তো সাধারণত হয় বিশেষ করে ট্রাভেলার যারা এন্ডেমিক এরিয়াতে যদি ট্রাভেল করে সেখান থেকে এটা ট্রান্সমিট করতে পারে। আরেকটা জিনিস হলো টিকটা এমন একটা অ্যাক্টোপ্যারাসাইট যেটা হলো যে হিউম্যানের স্কিনে যখন এটা অ্যাটাচ হয় সেভারাল আওয়ার্স পর্যন্ত অ্যাটাচ থাকবে না, এবং ফর দিস ফিডিংয়ের জন্যই তাদের ফিডিং নেচারটা এরকম, যেমন মাইট কিংবা লাউস এরা ইন্টারমিডিয়েটলি ফিড করে, বাট টিকগুলো হলো যে স্কিনের সাথে অ্যাটাচ থাকে এবং সেভারাল আওয়ার্স, ইউজুয়ালি 4 to 6 আওয়ার্স এরা অ্যাটাচ থাকে আমাদের স্কিনের সাথে। এখন যেহেতু এটা ট্রাভেলের সাথে এর সাথে রিলেট, সেই হিসেবে হয়তো আমাদের দেশে হতে পারে একটা। আরেকটা আমরা এরকম ভাবেও বলতে পারি না যে আমাদের দেশে এই টিকটা নেই, কারণ এরকম এক্সটেন্সিভ কোনো স্টাডি এই লেভেলে আমাদের দেশে সম্ভব করেনি কখনো, সেই জন্য হয়তো একটা থাকতে পারে। ঠিক যদি কামড়ায় তাহলে একটা বাইট থাকে, সেখানে স্কার ফর্ম হয়, আমরা বুঝতে পারি যে ঠিক জাতীয় কিছু কামড় দিচ্ছে। ক্যাস্টারটোসের প্যাথোজেনেসিসের লাস্ট পর্যায়ে যায় ট্রাইফাসে রিকেটশিয়া, যেটা টাইফাসে এটা থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কিন্তু দেখি না যে সচরাচর টিক্স আমাদের বাড়ি ঘরে আছে। আমাদের বাড়ি ঘরে যেটা আমরা প্রিডোমিনেন্টলি দেখি সেটা হচ্ছে ককরোচ, বাক্স। তো এরা তো টিক্স করে মানে এরা রিজার্ভার হলো স্যার ওই যে ক্যাট মানে ডগ রোডেন্ট, এরা হলো রিজার্ভার, ওদের কাছে থাকে, সেখান থেকে দিস ইজ এ জেনেটিক ডিজিজ, নট হিউম্যান প্রাইমারিলি, সেখান থেকে ট্রান্সমিট করে। সেটা হলো আমরা যখন পার্ট 1 পরীক্ষা দিতাম তখন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতো, ইন্টারসেলুলার অর্গানিজম। তো আসলে যখন পরীক্ষা দিতে গেছে ছেলেদের বুদ্ধি বেশি, তো ওরা বাইরে আসে বললো কি ওখানে কি তোমরা ভিসিআর, তখন আমরা কিন্তু ভিসিআর সিনেমা, ভিতে ভাইরাস, সিতে ক্লামাইডিয়া, আর রিকেটশিয়া, এইভাবে মনে রাখবা, এই কয়টাই ইন্টারসেলুলার, আর বাকিরা কেউ ইন্টারসেলুলার না। ঠিক আছে, তাহলে জীবনেও ভুলবো না, এটাই সত্যি কথা। তা আমরা আমাদের এই রিকেটশিয়া এবং টক্সোপ্লাজমা, এটা দুইটা দিয়ে অ্যাবর্শন এবং আয়োডিন থাকে। তো আমরা বেসিক মেকানিজম হিসাবে ধরি যে পানিশিয়া। আসলে আমরা বেসিক প্যাথোলজি কিন্তু তেমন জানি না, বই পুস্তকেও লেখা। আরেকটা হলো এখন এটা একটু বলবেন, আরেকটা হলো এখন কিন্তু অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে ক্যাট সবাই ক্যাট খুব ভালোবাসে, সবাই করে নিয়ে বসে থাকে। অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, নট গরিব মানুষ। দেখবেন যে বিদেশে যাচ্ছে গাড়ির ভিতরে ক্যাট, আর যখন সে বেড়াতে যাচ্ছে ক্যাটকে আরেক বাসায় রেখে যাচ্ছে টাকা পয়সা দিয়ে। কিন্তু ঢাকায় কিন্তু ক্যাট হাউস হয়ে গেছে অলরেডি, যে আপনি একটা ক্যাট পালেন, এখন বেড়াতে যাচ্ছেন ক্যাট রেখে যাচ্ছেন। এখন এই ক্যাটের মাধ্যমে কিন্তু আমাদের এই টক্সোপ্লাজমা এবং রিকেটশিয়া, আসলে এটার জন্য আপনাদের কোনো ভূমিকা আছে কিনা, কিভাবে ক্যাটের মধ্যে থাকতেছে এটা একটু ব্যাখ্যা করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম ফর নাইস কোশ্চেন। আমি আগে বলি রিকেটশিয়া ক্যাটের সাথে তো অ্যাবসলিউটলি রিলেটেড, কারণ নিউজে নিউজ বলবো না, এটা 1991-এ ফার্স্ট ডিটেক্টেড হয় ইউএসএতে রিকেটশিয়া ফেলিস। রিকেটশিয়া ফেলিসের রিজার্ভার হলো ক্যাট এবং এটার ভেক্টরটা হলো ক্যাট ফ্লি। ক্যাটের ভিতরে যে ফ্লিগুলো অ্যাক্টোপ্যারাসাইটগুলো থাকে সেটি এই জীবাণুটা ক্যারি করে। সো এবং এটা রিসেন্টলি মানুষ মেডিকেলে যে স্টাডিগুলো হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই রিকেটশিয়া ফেলিস পাইছে, তারা যে এটাই করছে। তা আমরা তো সিবিএমসি তো এটা ইজ নট পসিবল, এটা ওয়েলফেন্সে কিছুই করা সম্ভব নয়, স্পেসিস লেভেল পর্যন্ত আমাদের সম্ভবই না। আমরা শুধু এখানে একটু গ্রুপ লেভেলটা দেখিয়েছি, যেটা স্পটেড ফিভার, টাইফাস রোগ, বাট যে টেস্ট তারা আমরা এটা করি এটা হাইলি ক্রস রিঅ্যাক্টিভিটি এবং এমন দি গ্রুপ অফ দি রিকেটশিয়ার ডিফারেন্ট। আরেকটা প্রশ্ন কি জেনেছিল অ্যাবর্শনের সাথে ম্যাডাম আমি আসলে টক্সোপ্লাজমা গণ্ডিত অ্যাবর্শন করে, সেটা
প্যানিকশিয়ার জন্য হতে পারে না? মেবি ম্যাডাম এইটা, কারণ এটা হলো এন্ডোথেলিয়াল সেলগুলোকে অ্যাটাক করে, থ্রম্বোসিস করে এটা, সেটা হতে পারে সেটা ম্যাডাম। আসসালামু আলাইকুম। টপিকটা খুবই ভালো। এই টপিকটা আমরা আরো একবার আগে প্রেজেন্ট করা হয়েছিল, তখন স্যাম্পল সাইজ ছিল কম, এবার স্যাম্পল সাইজ খুব অনেক বেশি। তো আমাদের এখানে একটা কালচার আমরা ডেভেলপ করানোর চেষ্টা করছিলাম। তো ইন্টারি ডক্টর তো চেঞ্জ হয়, তো হয়তো কালচারটাও চেঞ্জ হয়ে যায় না জানার জন্য, যে আমরা জুনিয়র ডক্টররা একটু কোয়েশ্চেন ফার্স্ট করুক, এটা আমরা এনকারেজ করি। হ্যাঁ, তো আমরা যারা সিনিয়র আছে আমরা একটু পরে কথা বলবো, আগে একটু, কারণ জুনিয়ররা একটু থাকবে, ইনার্শিয়া থাকবে, শেকি থাকবে, ওদেরকে একটু ওয়েট না করলে হয়তো তারা বলবে না। আমরা সিনিয়ররা বলে ফেলে তারা আর সময় বলে না, কিন্তু আমরা একটু আগে ট্রাই করবো তাদেরকে শেক করার। সো তোমরা একটু ওইভাবে কালচারটা করো। কারণ দেখো, একটা জিনিস আমি বলি, আমি ফার্স্ট ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজে কেস প্রেজেন্টেশন করছি মেডিসিন ইউনিট থেকে। আমি বলবো যে এটা ছিল আমার জীবনে একটা মাইলস্টোন টাইম, বিকজ এটা আমাকে যে কারেজটা তৈরি করে দিয়েছে, এই কথা বলার কারেজটা আমাদের জন্য খুব দরকার। রিয়েলি কারেজটা তৈরি করতে হয়। এই কারেজ কিন্তু অটোমেটিক্যালি কখনো আসে না। এই কারেজটা তৈরি না করলে তুমি কিন্তু একদম সিনিয়র হওয়ার পরেও শেখি থাকবা। সো ট্রাই ইউরসেলফ, শেক ইউরসেলফ। তো এনিওয়ে, তো আসলে এই যে ফেব্রাইল ইলনেসটা, রিকেটশিয়া নিয়ে কিন্তু আজ থেকে 20 বছর আগেও খুব বড় রকমের কোনো ইস্যু ছিল না। তো আমরা 2009-10 থেকে আস্তে আস্তে এটা নিয়ে, এবং অনেকে এখনো ডাইলেমায় আছি আমরা, যে whether it is a diagnosis at all, whether we need to importance to this, but practically what happened, সেটা হলো যখন এই রোগীগুলো ফিভারিশ নিয়ে আসে, ইভেন তাদের কিন্তু টেম্পারেচারও পাওয়া যায় না। কি থাকে, একটু পলিআর্থ্রালজিয়া থাকে, পলিআর্থ্রাইটিসও না, পলিআর্থ্রালজিয়া, বডি এক, লেথার্জি, বলে যে আমার জ্বর লাগে। হ্যাঁ, তো আমরা একটা ট্রিপল অ্যান্টিজেন দেই অনেক সময়, রোগী যদি ট্রাবলসাম হয়, বদারসাম হয়, দেখা যায় যে পজিটিভ আসে, মন চায় দিব কি দিব না, কারণ ডক্সিসাইক্লিন দিতেও ভয় লাগে। অনেকে যে পরিমাণ হার্টবার্ন নিয়ে আসে, ইটস রিয়েলি রিস্কি, কিন্তু দিলে এমন ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট হয়, আমার শরীর ব্যথা ভালো হয়ে গেছে, আমার গায়ে ব্যথা ভালো হয়ে গেছে, আমি জল লাগছে না, কি করব আমরা, না দিয়ে কি করবো? সো এই ডায়াগনস্টিক কনফার্মেশনে তো যাওয়া সম্ভব না। ইট ইজ এম্পেরিক্যাল অ্যান্ড সর্ট অফ নন স্পেসিফিক টেস্ট দিয়ে আমাদেরকে আগাতে হয়, কিছু করার নেই। ডক্সিসাইক্লিনটা দেওয়া যায়, ডক্সিসাইক্লিন ইজি ডোজ। ডক্সিসাইক্লিনের স্ট্যান্ডার্ড ডোজটা হলো ফার্স্ট ডেতে সকালে একটা, রাত্রে একটা, অ্যান্ড দেন ওয়ান্স ডেইলি। তা আমরা এটা করি না, আমরা সকাল বিকাল 10 দিন দিয়ে দিই আর কি। যাই হোক, এনিওয়ে একটু বলে দিই যে খাওয়ার পরে যেন একটু বসে থাকেন। এই যে, তা আমার যেই কোয়েশ্চেন ছিল, প্রথম কোয়েশ্চেন হলো যে কনভেনশনালি এই ট্রিপল অ্যান্টিজেন 3টা একসাথে আসলো কেন? ওয়েলফেলিক্স আলাদা কেন না, ব্রুসেলা আলাদা কেন না, সালমোনেলা আলাদা তো পাওয়া যায়, এটা তো একটু কস্ট বেড়ে যায়। আমি চিন্তা করতেছি যে টাইফয়েড না, কিন্তু আমাকে বাধ্য হয়ে ট্রিপল অ্যান্টিজেন দিতে হয়। এটা গেলে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে পিসিআর কয় রকমের আছে? আগে তো আমরা আরটি-পিসিআরই জানতাম, এখন নেস্টেড পিসিআর, এটা আমাকে নক করলো যে পিসিআর সম্পর্কে 2-4টা করা একটু জানলে ভালো হয় এটা। আর যে লেটেস্ট যেই ডেটাটাতে দেখলাম, হঠাৎ করে এই 20%-এর নিচে থেকে এটা 60%-এর উপরে চলে গেল, এটার মানে এক্সপ্লেনেশন দেখি স্যার। 2022-2023-এ রেটটা অনেক কম ছিল, পরে 24-এ এসে 68% হয়ে যায়। এটা আমার কাছে মনে হয় যে স্যার করোনা লকডাউনের কারণে ওই সময়টায় মানুষের ইনফেকশন রেটটা কম ছিল। পরবর্তীতে এটা স্যার স্যাম্পল সাইজও অনেক বেশি হয়ে যায়, আবার পজিটিভ রেটও অনেক বেশি হয়ে যায়। না, আসলে যেটা হচ্ছে, এটা তো কন্ট্রোল স্যাম্পল না, সুতরাং একটা ভেরিয়েশন হতেই পারে। কারণ হয়তো মানে ইল্ডিংটা বেশি ছিল, যে আমরা বেশি বেশি পাঠাইছি এবং হয়তো কেস সিলেকশনগুলো বেটার ছিল, কারণ মোস্টলি তো মেডিসিন আর পেডিয়াট্রিক্স থেকেই গেছে এই কেসগুলো। এটা স্যার যেটা বললেন, এই কথাটা কিন্তু সত্য, বাট হাউ ইট ইজ ইনফিল্ট্রেটেড ইন বাংলাদেশ, এটাই কিন্তু বড় কোয়েশ্চেন। এখনো কিন্তু অনেকে স্বীকারই করে না। যেমন আমার মেয়ের কথাই বলি, হাই ফিভার, কারণ আমরা কিন্তু একদম ফিভারিশ থেকে হাই ফিভার এই পুরো স্পেকট্রামটাই পাই। এবং আমাদের ওয়ার্ডে অনেক রুগী আছে, সেফট্রাইকজন, ম্যারোপেনেম দিয়ে কাজ হচ্ছে না, যেই ডক্সিসাইক্লিন দিলাম, ইট ওয়ার্কস লাইক এ ম্যাজিক। 2টা ডোজ পাওয়ার পরে থার্ড ডেতে জ্বর 105 থেকে নেমে চলে আসে 100-তে।
তৃতীয় দিনে আর কোনো জ্বরই থাকে না। অ্যান্ড কী করবো আমরা, না দিয়ে কী করবো, স্বীকার না করে কী করবো, কিছু ওয়ে নাই তো, অনলি ডক্সিসাইক্লিন। পরে সব বন্ধ করে দিয়ে ডক্সিসাইক্লিন দিয়ে ছুটি দিলে রোগী ভালো। তো এই যে ধরেন শিফট ওভারটা হয়েছে, মানে এটা কীভাবে সম্ভব? তো আমার মেয়ের যে গল্পটা ছিল যে হাই ফিভার 105-6, আমরা 2টা মানুষ সারা রাত জেগে জেগে স্যারের কাছে আনলাম। স্যার বলে যে স্যার টেস্ট দিল, ভিটাল নেগেটিভ আসলো 4 দিনের মাথায়। আমি বললাম অ্যান্টিবায়োটিক দিও না, ওয়েট করো। স্যার মন তো মানে না, ওয়েট করো, আমাকে বকা দিচ্ছে। আচ্ছা বকা খাইছি। 7 দিনের মাথায় বলে এবার ট্রিপল অ্যান্টিজেন করো, ট্রিপল অ্যান্টিজেন পজিটিভ আসতো। মাঞ্জু স্যারও ছিল, মাঞ্জু স্যার স্বীকারই করে না, না করি ভাই এটা আপনি দিবেনই না। আচ্ছা যাই হোক, পরে স্যার বলে যদি সিপ্রোফ্লক্সাসিন দাও একটু, কারণ ও তো বয়স তখন স্যার কত 6-7 ছিল, এরকম 7 মনে 6 অথবা 7, তুমি সিপ্রোফ্লক্সাসিন দাও। যেই সিপ্রোফ্লক্সাসিন দিলাম, সেকেন্ড ডেতে তার মানে জ্বর একেবারে নাই তো নাই। তা আপনি কিভাবে এভিডেন্স দিবেন? বাস্তব প্রমাণ। আমরা তো কোনো বনেও না, জঙ্গলেও না, কোথাও না, ঘরের মধ্যে। এটি কি করবেন বলেন, আর কি প্রমাণ? এই লোক স্যার আসলে যেটা বলেন সেকেন্ড উইক পর্যন্ত স্যার ওয়েট করতে বলছে, এটা একটা ওয়াইজ ডিসিশন। কারণ টাইফয়েড কিংবা রিকেটশিয়া দুটোই যদি আমরা সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে, ট্রিপল অ্যান্টিজেনের মাধ্যমে ডিটেক্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেকেন্ড উইক পর্যন্ত ওয়েট করতে হবে। তা না হলে ফার্স্ট উইকে যদি আমরা করি তাহলে টেস্টটা নেগেটিভ আসবে, কারণ ডিটেক্টেবল লেভেল অ্যান্টিবডি তখনও ব্লাডে তৈরি হয়ে সারে না, যার ফলে আমাদের ফার্স্ট উইক ওয়েট করে সেকেন্ড উইক থেকে যেতে হবে। চেয়ারপারসন আমার ব্যাটসম্যান, আমরা ব্যাটসম্যান হিসেবে আমি গর্বিত। যাই হোক, মানে যে জিনিসটা বলা হয়েছে সেকেন্ড উইক পর্যন্ত অপেক্ষা করা, আমরা যে টাইফয়েডের যদি আমরা সিকোয়েন্সটা করি, ফার্স্ট উইক, সেকেন্ড উইক এবং থার্ড উইক, সেকেন্ড উইকের পর থেকে কিন্তু কমপ্লিকেশনের যে স্টেজগুলি শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা একটা ব্যাপার। কারণ টাইফয়েডের কমপ্লিকেশন যেমন আমরা ধরি মেডিসিন কমপ্লিকেশন, সার্জিক্যাল কমপ্লিকেশন, হেমোরেজ মেডিকেল কমপ্লিকেশন আর পারফোরেশন হচ্ছে সার্জিক্যাল কমপ্লিকেশন। যাই হোক, যে দুইটা মেসেজের জন্য আমাদের কাছে যে রোগীগুলি আসে সেটা হচ্ছে যে জ্বর কমে না, এমবিবিএস ডাক্তার প্রফেসররা দেখলো জ্বর কমে না, তারা করে কি, যেমন ধরেন আমাদেরকে আমরা যেমন বলছিলেন যে ওইখানে একটা ডাক্তার আছে প্যারাসিটামলের সাথে স্টেরয়েড গুঁড়া করে দেয়, প্যারাসিটামল সিরাপের সাথে গুঁড়া করে, নাপা ট্যাবলেট গুলিকে গুঁড়া করে সাথে স্টেরয়েড গুঁড়া করে সিরাপের মধ্যে ভরে দেয়, আর এই রোগী ভালো হয়ে যায়। মানে একটা আশ্চর্যজনক একটা বিষয়। তাহলে যে কোন লেভেলে আমাদের চলে গেছে, তাহলে আমাদের ডাক্তারদের কনফিডেন্স গুলো চলে গেছে। যাই হোক, যে আমরা জানতে চাইছিল যে আমরা তো 30 to 40% মনে হয় যে আমরা এই যেটা সেন্সিটিভিটিটা আমরা দেখি, তাহলে আমাদের উপায়টা কি? আমরা ক্লিনিক্যাল এবং ফার্দার আমাদের পিসিআর যেহেতু এখানে নাই, তাহলে এটা কি আর কি পরামর্শ আছে? এটা একটা। আর 2 নম্বর হলো যে লাস্টলি যেটা বলি যে আমি অনেকদিন যেটা বলতেছি যে ছাত্রদেরকে বা জুনিয়রদেরকে এনকারেজ কিভাবে করা যায়। আমার ডিপার্টমেন্টে আমরা যেটা করি, স্যার প্রায় চেয়ারপারসন থাকেন, কেস প্রেজেন্ট করার হচ্ছে বাধ্যতামূলক। প্রতিটা ইন্টার্নকে অবশ্যই 2টা করে কেস প্রেজেন্ট করতে হবে ডিউরিং মাই প্রেজেন্টেশন, আমাদের পোস্টিং নাম্বার 1। নাম্বার 2, কেস প্রেজেন্ট যখন করলো পিছন থেকে সিরিয়ালি মাস্ট আস্ক কোশ্চেন, 3টা হলো মাস্ট আছে, ওই মাস্ট আস্ক কোশ্চেনে আমরা চলে যাই এবং এভাবে তারা ওরিয়েন্টেড হয়। তো দেখলাম যে তারা যখন এখান থেকে চলে যায়, তাহলে নলেজের আগে যেমন ছিল তার চেয়ে কিন্তু একটু বাড়ে। সুতরাং আমার মনে হয় যে এই মানে তাদেরকে কিছুটা উৎসাহিত করার জন্য কি এই পদ্ধতি তো আমরা খেতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমার ট্রিপল ইঞ্জিনিয়ার পিসিআর বলি। থ্যাংক ইউ। আমি রূপমের একটু বলে নিই, যেটা বললো যে তাহলে ফার্স্ট উইকে আমরা ওয়েট করলে সেকেন্ড উইকে কমপ্লিকেশন ডেভেলপ করে ফেলি। আমি কিন্তু শুধু বলছি সেরোলজিক্যাল টেস্টের ব্যাপার। অবশ্যই ফার্স্ট উইকে আমাদের ডিটেকশনের জন্য মেথড আছে, যেমন ইন কেস অফ টাইফয়েড ফিভার আমরা ব্লাড কালচার করবো ফার্স্ট উইকে, কারণ ফার্স্ট উইকে এবং ইভেন বিফোর অ্যান্টিবায়োটিক ইনটেক আমরা ব্লাড কালচার করবো। আর যদি পেশেন্ট অ্যান্টিবায়োটিক খেয়েও আসে, সেক্ষেত্রেও আমরা অ্যান্টিবায়োটিকটাকে বন্ধ করে 4 থেকে 5 দিন ওয়েট করে ব্লাড নিয়ে পরে আমরা কালচার করবো। আর যদি ফ্যাসিলিটি থাকে ইন কেস অফ টাইফয়েড ফিভারে আমরা কিন্তু বোন ম্যারো কালচার করতে পারি। পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক খেয়েও আসে, সেক্ষেত্রেও আমরা বোন ম্যারো কালচার করলে পজিটিভ পাবো, বাট নট ব্লাড কালচার। এটা একটা। সেকেন্ড উইকে আরেকটা জিনিস যে আমি যদি সেরোলজিক্যাল টেস্টগুলো ফার্স্ট উইকে করেও করা যাবে, করলে যদি নেগেটিভ আসে তাহলে আমাকে
আমি এক্সক্লুড করতে পারবো না যে এটা ডিজিজ না, আমাকে ওয়েট করতে হবে সেকেন্ড স্যাম্পলের জন্য। যেহেতু আমরা যদি পেয়ার স্যাম্পল দেখি সেটি কিন্তু অনেক ডায়াগনস্টিক ভ্যালু বেড়ে যায়, সাচ অ্যাজ ভিডাল টেস্ট অথবা অয়েল ফিলিংস টেস্ট যে কোনো টাইপ। তো আমরা যদি ফার্স্ট উইকে নেগেটিভ পেলাম, আমরা পেশেন্টকে বলে দিব যে 7 থেকে 10 দিন পরে আবার আপনি আসবেন। তখন যদি আমি রাইজিং টাইটারটা অনেক বেড়ে যায়, দ্যাট মিনস ডায়াগনস্টিক। সো এটা এই টেস্টগুলো দিয়ে আমি করতে পারবো না। সিঙ্গেল টেস্ট নেগেটিভ আসলে যেমন এক্সক্লুড হতে পারবো না, তেমনি ফার্স্ট উইকে আমি এই জন্যই আমরা না করি যে ফার্স্ট উইকে করলে অনেক সময় কনফিউশন হবে যে এটা তো এই ডিজিজ না, রিকেশিয়া না কিংবা টাইফয়েড না, সেই জন্য এটা। আর স্যার বলছিল ট্রিপল অ্যান্টিজেনের 3টা জিনিস একসাথে থাকে, এটা ইজিলি আপনারা একটা করতে দিলেও করা যাবে, কারণ ল্যাবে তো রিয়েজেন্ট তো আলাদা, সমস্যা নাই। হ্যাঁ, এটা আসলে ল্যাবের মালিকরা, প্রতিষ্ঠানের মালিকরা এটা বেশি লাভ দেখে এটা হয়, কিন্তু এটা বলে যে আপনারা যদি স্পেসিফিকলি বলে দেন যে টাইফয়েডের জন্য বিড়াল করবো, তাহলে তো অবশ্যই এটা করা যাবে, করা যাবে না এটা না, বাট আমরা এটা একটা টেস্টের মধ্যে আছে, যার ফলে পেশেন্টের জন্য একটা বার্ডেন হয়ে যায়, কারণ এটা অনেক কষ্ট করে যায়। তো এটা ইন্ডিভিজুয়াল করা পসিবল, এটা কোনো সমস্যা নাই। পিসিআর আসলে পিসিআর সম্পর্কে আমার নলেজ একটু লিমিটেড, কারণ হলো আমাদের তো পিসিআর এর ফ্যাসিলিটি নাই, যেটা এটা একটা বিষয়। আর পিসিআর যেটা নর্মাল কনভেনশনাল পিসিআর আছে, তারপরে আপনার নেস্টেড পিসিআর, রিয়েল টাইম পিসিআর। তো ডে বাই ডে মানে পিসিআর করেও আমরা যেটাই করতে পারি, তারপরেও আমাদের এটি জেনোম সিকোয়েন্সিংটা করতে হয়, যে স্পেসিস লেভেলে ডায়াগনোসিসের জন্য আমাদেরকে অবশ্যই স্পেসিস লেভেল পর্যন্ত যেতে হবে, সেটা সিকোয়েন্সিং এর মাধ্যমে। এটা সম্ভব আমাদের দেশে, এটা বায়োটেকনোলজিতে একটা হয়েছে, সেখানে সাভারে, ওখান থেকে সিকোয়েন্সিং করা যায়। যারা রিসার্চ করে মায়ুষী মেডিকেলে, তারা ওখান থেকে কিছু করে আর জাপান থেকে কিছু করে। বাট অবশ্যই রেফারেন্স মানে রিসার্চ ল্যাবরেটরি আইসিটিডি এগুলো তো আছে, এগুলো তার ইজিলি অ্যাভেলেবেল না, রিসার্চ পারপাসে করা যায়। Thank you, Dr. Gundwal, for nice presentation, and a lot of thanks Department of Microbiology for choosing a nice topic. কথা বললে তো অনেকই বলা যায়, আমরা যে আলোচনাটা করি সব এখানে, সেটা আসলে আলোচনার উদ্দেশ্যটা হলো যে ইমপ্রুভ করা, ইমপ্রুভমেন্ট করা এই সেমিনারগুলো। তো টপিক ভেরি নাইস। তা আমি মনে করি টাইটেলটা যে রিকেশিয়াল ইনফেকশন পেশেন্টস উইথ দ্য ব্রেন ইলনেস, এখানে আমরা ভিতরে যেটা দেখলাম, সেখানে আমরা যে মেলের ক্ষেত্রে আমরা 31% and ফিমেলের ক্ষেত্রে 30.5% কাছাকাছি। কিন্তু এটা আসলে আমরা দেখেছি এটা প্রিভ্যালেন্সটা দেখেছি। সেইখানে এখানে যদি এক্সপ্লোরিং দ্য প্রিভ্যালেন্স অফ রিকেশিয়াল ইনফেকশন এটা যদি দেওয়া যেত, তাই না আমার মনে হয় যে আরেকটু টাইটেলটা আরেকটু ভালো হইতো, আমার মনে হয়। আমার সাথে এগ্রি করবে কিনা ডাইরেক্টর স্যার আমি জানি না। আরেকটা হলো যে মনে হয় যে আমরা এটাকে আমাদের ফল্ট কিনা আমি বুঝতে পারতেছি না। প্রায় 100 এর উপরে আমরা কিন্তু এই টিচিং মেথোডোলজির উপরে কিন্তু আমরা ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের এখানকার শিক্ষকদেরকে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু স্লাইডগুলো সঠিকভাবে প্রিপারেশন যেটা করা হয়, এই স্লাইডগুলো আমাদের প্রিপারেশন এখন সঠিক হচ্ছে না। ভবিষ্যতে যারা এই স্লাইডগুলো প্রিপেয়ার করবেন, আমি আশা করবো যে তারা স্লাইডগুলো এই যে নিয়মে করা হয় সেটা যেন ফলো করা হয়। কারণ এটা আমাদের এখানকার অনেকেই এটা ইন্টারন্যাশনালি এগুলো প্রেজেন্ট করবেন, অনেকেই। সেক্ষেত্রে যদি স্লাইডগুলা প্রপারলি যদি প্রিপেয়ার না করা হয়, সেটা আমাদের জন্য একটা ভালো একটা খবর বয়ে আনবে না। আর আমি বলবো যে এখানে যে স্লাইডগুলো আছে, কিছু কিছু স্লাইড হয়েছে, ভালো লেগেছে। আবার কতগুলো স্লাইডের দেখা যাচ্ছে টাইটেল বারের যে ফন্ট সাইজ দেওয়া আর যে পজিশনে থাকার কথা সেখানে নাই, বডিতেও যে নিয়মে থাকার কথা যে ফন্ট সাইজ সেটা নয়, সেটা এখানে দেখা যাইতেছে অনেক সময় হোমিওপ্যাথিক ফন্টে আছে।
যেমন এপিডেমিওলজি, এটা কিন্তু টাইটেল বারের, এটা থাকবে একদম মিড পয়েন্টে। এটা মিড পয়েন্টে থাকবে, ফন্ট সাইজ থাকবে 40 to 44 অথবা মোর দেন 44, এবং সেটা বোল্ড করা থাকবে। এটা বোল্ড করা আছে, হ্যাঁ 36 এ আছে, কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে এবং মিড পয়েন্টে থাকবে। আর বডিতে যেটা নিচে যেটা দেখা যাচ্ছে এটা না, এটা থাকবে 28 থেকে 32, এই নিয়মে থাকার কথা। আরেকটা হলো যেটা প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস, টপিক ভেরি নাইস, কিন্তু সবকিছু এখানে উল্লেখ আছে। কিন্তু যেহেতু আমরা জানি পজিটিভ এজেন্ট, তার মোড অফ ট্রান্সমিশন, ভেক্টর বর্ন ডিজিজ, এগুলা প্রেজেন্টেশন ডেফিসিট ইন প্রিভেন্টিভ অ্যাসপেক্ট। যদি এখানে প্রিভেন্টিভ অ্যাসপেক্টটা যদি দেওয়া হইতো, বিশেষ করে প্রাইমারি প্রিভেনশনটা যে কিভাবে করা যায়, তাহলে আমার মনে হয় আরো একটু পূর্ণাঙ্গ হতো। সেকেন্ডারি প্রিভেনশনটা কিছুটা দেওয়া আছে, যেমন টেট্রাসাইক্লিন, ডক্সাসাইক্লিনের কথা বলা হয়েছে, ডায়াগনোসিস করে যেটা দেওয়া হয়। তো প্রাইমারি প্রিভেনশনটা এখানে ডেফিসিট আছে, যদি দেওয়া হতো তাহলে এটা আমার মনে হয় আরো ভালো হতো। তো আফটার অল প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস। আমি আশা করবো যে ভবিষ্যতে যারা করবেন এগুলো একটু লক্ষ্য রাখা উচিত। আর যদি না হয়, দরকার পড়লে আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমরা একটু 5 মিনিট একটু দেখে দিলাম, আরো সুন্দর হবে। থ্যাংক ইউ। সার্টিফিকেট পেয়ে গেছে তো সবাই, সার্টিফিকেট পেয়ে গেছে। আমার মনে হয় সার্টিফিকেট দেওয়ার আগে পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়নি। Thank you, sir, for nice question. স্যার যেটা বললেন যে প্রিভ্যালেন্স কথাটা কেন দেওয়া হয়নি, সেটা আমি একটু বলি যে প্রিভ্যালেন্সটা একটু দিতে দেইনি আমি। কারণটা হলো যে আমরা যে ওয়াইফ্রেন্স টেক্সটটা শুরু করেছি আমাদের ল্যাবে যেটা হয়, সেটা দিয়ে তো আমি একটা মানে প্রিভ্যালেন্স আসতে পারি না। অবশ্যই আমাকে একটা গোল্ড স্ট্যান্ডার্ড মেথডে যেতে হবে। এগুলো যদি আমি এই টেস্টগুলোর রেজাল্টে যদি আমি গোল্ড স্ট্যান্ডার্ডে গিয়ে এটাকে কনফার্ম করতে পারতাম, সেক্ষেত্রে আমি ট্রু প্রিভ্যালেন্সটা বের হয়ে আসতো। সো আমি এই জিনিসটাকে একটু অমিট করেই গেছি, যেহেতু এটা ইজ নট পসিবল আমাদের সেটিং। এটা একটা আরেকটা কারণ হলো প্রিভেনশন। যেহেতু এটা আর্থ্রোপড ভেক্টর বর্ন একটা ডিজিজ, প্রাইমারি প্রিভেনশনটা ডেফিসিট। হ্যাঁ, সো আমরা ভেক্টরকে যদি প্রিভেন্ট করতে পারি, সেইটা হিসেবে একটা যেটা যেমন মিনিমাইজ এক্সপোজার টু ভেক্টর টি, এগুলোকে যদি আমরা এক্সপোজার মিনিমাইজ করতে পারি, যেমন এটাকে প্রোটেক্টিভ ওয়ারিং, ফুল স্লিপ, এরকম ক্লোদিং এর মাধ্যমে করতে পারি, অথবা আমরা রিপিলেন্ট ইউজ, ইনসেক্টিসাইড রিপিলেন্ট ইউজ করা যায়। এগুলোই প্রিভেনশনে আছে। আরেকটা জিনিস যেটা বলছে যে টিক, যেটা আমি বললাম যে টিকটা যেহেতু একটা লং টাইম অ্যাটাচ থাকে স্কিনের সাথে, সেজন্য এটাকে রিপিটেড এক্সামিনেশন করতে হবে। টিকের মানে এটা থাকলে স্কিনটাকে রিপিটেড এক্সামিনেশন করতে হবে। এটা আরেকটা হলো যেটা রিকেশিয়া প্রাওয়াজিকি, যেটা এপিডেমিক টাইফাস করে, যেটা আমাদের বডি লাউসের মাধ্যমে হয় ভেক্টরটা। সো এটার ক্ষেত্রে পার্সোনাল হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে, এবং লাউসিং যদি করা যায় ওই ডিডিটি দ্বারা, তাহলে এটা কিছু। সো ভেক্টর এবং রিজার্ভার যেগুলো আছে, সেগুলোর থেকে যেভাবে আমাদের অ্যাপার্ট থাকা যায়, সেটা ভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। থ্যাংক ইউ স্যার। যে উইক অফ কমপ্লিকেশন, অ্যাডাল্টে আমরা কুইকে কোশ্চেনও করি, বড় টাইপের পেপারে উইক অফ কমপ্লিকেশন করি। এখন ফোর্থ উইকে অ্যাডাল্টে ক্ষেত্রে আমি যাই চাকরিতে গেছি, অ্যাডাল্টে ফোর্থ উইক টাইপের ফোর্থ উইকে বলা হয় উইক অফ কমপ্লিকেশন। একটা যদি যে আমাদের যে সমস্ত যেগুলোর যে আমাদের যে স্কিনে যে লেশনগুলি আছে, এসকা, তারপরে যে লেশনগুলি যেগুলো আছে, এটা আসলে ব্রিটিশদের ক্ষেত্রে ওদের শরীরে আমরা যেগুলি পাই, বাংলাদেশ শরীরগুলো আমরা দেশে খুঁজে পাই না। কালো চামড়া পাওয়া যায়, যেমন রোজ রেড স্পট টাইপের হয় না, কিন্তু আমরা পাই না, বাংলাদেশ শরীর পাওয়া যায়। আর ডক্সিসাইক্লিন খাওয়ার ক্ষেত্রে ডক্সিসাইক্লিন ব্যাপারে একটা জিনিস আমাদের একটু সাবধান থাকা লাগবে। ডক্সিসাইক্লিন যদি আমি খাওয়ার পরে বেশি করে পানি না খাই, আমি যদি বসে না খাই, ডক্সিসাইক্লিন ঠিকই ক্যাপসুল খাইলে পরিশ্রমে গিয়ে ব্রাশ করবো,
বিরাট বড় আলসার হয়, ওই আলসারগুলি কিন্তু ডিসমিডিয়া হয়, ওইগুলি ভালো কিন্তু বেশ সময় লাগে, আমি অনেক উইক পাই। ডক্সিসাইক্লিন খাওয়ার পরে সে বেশি করে পানি না খায় এবং কিছু খাওয়ার পরে যদি সে না খায় তার পেটে সাংঘাতিক ইরিটেশন হয়, আর কিছু পেটে আছে বিরাট বিরাট বড় বড় আলসার। এই জিনিসগুলি কিন্তু ডক্সিসাইক্লিন দিলে কিন্তু আমরা বারবার বলে ভরা পেটে খাবার, খাওয়ার পরে অনেক বেশি করে পানি খাবে, না হইলে কিন্তু তার বিপদ। সাথে সাথে এই ডিসপ্লেজিয়া কিন্তু সহজে কিন্তু ডিসপ্লেজিয়া এই যে গর্তটা শুকাইতে অনেক সময় লাগে, দুধের একটু অনেক কষ্ট করে। এই ব্যাপারে আমার একটা এক্সপেরিয়েন্স আমি বলতে পারি যে ডক্সাসাইক্লিন আমি একদিন করছি সকালবেলায় এটা খেয়েছি কোনো এক কারণে খালি পেটে হয়তো এখনো ঠিক ফেল করতে পারতেছি না, এবং খাওয়ার পরে কিছু আমি অ্যাটেন্ড করছি একটা পেশেন্টকে এবং বাড়িতে গেছি রুগী দেখার জন্য। তো মোটরসাইকেল চালিয়ে গেছি, বেশি সময় লাগে না। রুগী দেখার পরে রুগী যখন দেখতেছি তখন আমি ভাবতেছি যে এখনই আমার ভমিটিং হবে, এমন অবস্থা কিভাবে যে আমি চেপে রেখেছি, হ্যাঁ কোনো না কোনোভাবে চেপে রেখে এরপরে দ্রুত এই কাজটা শেষ করে দ্রুত আমি মোটরসাইকেল আইসা বাসায় আইসাই মাশাআল্লাহ মানে সব বেকার বমি সব ফেলে দিয়েছি, হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ এমন অবস্থা যে এই ভমিটিং এটা আমার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আমার। Actually, we are at the end of the session. So, আমরা দুইটা ইনফরমেশন আছে। প্রথম ইনফরমেশনটা হলো আমাদের সবার সাথে ছিলেন প্রফেসর সত্যরঞ্জন সূত্র স্যার একটু অসুস্থ, স্যার সদর হাসপাতালে ভর্তি আছে। আজকে 3টায় স্যারের অপারেশন হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে ভর্তি হয়েছে, তো কোলনে অবস্ট্রাকশন, একটু অপারেশন হবে। এই ইনফরমেশনটা জানাইলাম সবাইকে। আর আরেকটা ইনফরমেশন একাডেমিক, সেটা হলো আমাদের বিডি ফিজিশিয়ানস একটা প্ল্যাটফর্ম আছে, সবাই জানেন। আমি বাই দিস টাইম ডক্টর এহসান আমাকে ফোন করেছিল, যেটা বিডি ফিজিশিয়ানের অ্যাডমিন, একটু লিঙ্কসটা আমি সবাইকে পাঠাইছি। ইন্টার্নি ডক্টর সবাই পেয়েছো কিনা জানি না, অল ডক্টরসের জন্য পাঠিয়েছি। লিঙ্কসটাতে ফ্রি রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে, সামান্য কিছু তথ্য, খুব বেশি না, নাম ধাম ইমেল এতটুকুই, আর একটু কোন ইনস্টিটিউট অতটুকুই, একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন করে নেবেন। ক্যাপাসিটি অনেক হাই, প্রায় 1000 ক্যাপাসিটি আছে। ভেন্যুটা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটোরিয়াম। আগামী শুক্রবার 25 তারিখ 5টা থেকে 8টা, মাঝখানে মাগরিবের নামাজের বিরতি হবে, 5টা থেকে 8টা। সবাই একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমি। হ্যাঁ, our next seminar will be organized by Department of Surgery, Surgery Unit 2, and then after Department of Medicine, Medicine Unit 1. খুব সুন্দর সেমিনার হয়েছে। স্যার কিছু বলবেন? স্যারের বক্তব্যের পরে আর চেয়ারপারসনকে রিকোয়েস্ট করবো সুন্দর করে। Thank you audience for patient hearing. আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা ওয়েট ব্যালেন্স টেস্টটা করতেছি, জুনিয়র ডাক্তাররা হয়তো জানে, ভাইভাতে আমরা এটা জিজ্ঞেস করি র্যান্ডমলি যে প্রোটিয়াসের অ্যান্টিজেন ব্যবহার করি, আমরা অ্যান্টিজেন ব্যবহার করে রিকেশিয়াল অ্যান্টিবডি ডিটেকশন করে থাকি, এবং এই ক্রস রিঅ্যাকশন যেখানে, সেখানে অলমোস্ট মোস্ট অফ দ্য কেসেস এখানে একটা মলিকুলার সিমিলারিটিস থাকে। রিকেশিয়াল এই ব্যাকটেরিয়া, অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের সাথে এই প্রোটিয়াসের অ্যান্টিজেনের কি বলে স্ট্রাকচারের মলিকুলার সিমিলারিটি থাকার কারণে ক্রস রিঅ্যাকশনটা হচ্ছে। ফর এক্সাম্পল আরেকটা আমরা বলি যেমন রিউমেটিক, ওখানেও এম প্রোটিনের মলিকুলার সিমিলারিটি আছে, কার্ডিয়াক মায়োসিন বা হার্ট মাসল। তো এটা হলো একটা। আরেকটা হলো, এটা হলো মানে ফিজিশিয়ানদের জন্য, সেটা হচ্ছে যে ফলস নেগেটিভ যেরকম হতে পারে, আমরা যদি ফার্স্ট ডে সেকেন্ড দিন বা থার্ড ডে ফার্স্ট দিন করি ফলস নেগেটিভ আর সেরকম কিন্তু ফলস পজিটিভ হতে পারে। কাজে এটাও আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটার এগেইনস্টে যে রেশিয়াল যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে আইজিআর, এটা মান্থস কিংবা ইভেন ইয়ার্স এটা বডিতে স্টে করতে পারে। তো কাজেই সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে ইনিশিয়ালি হলো, ডিটেকশন হলো, আপনি ড্রাগ দিলেন, ভালো হয়ে গেল, কিন্তু অ্যান্টিবডি কিন্তু থেকে যাবে সেই ক্ষেত্রে ওই সময় পরবর্তীতে হয়তো দেখা গেল 1 মাস 2 মাস পরে আপনি করলেন, দেখা গেল যে আবার এই
অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই ওই ক্লিনিক্যাল ফাইন্ডিংসকে কোরিলেট করতে হবে। I would like to thank our respected head, Professor Dr. Murshid Alam sir, and my other beloved colleagues and lab technician for their contribution to prepare this presentation. Again, I give thanks everybody for patience hearing, active participation, and valuable comment to make the session fruitful. Thank you.